গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় অর্থ। সে অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, কথা বলতে চাই অর্থনীতি নিয়ে, কথা বলতে চাই ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ নিয়ে। ভ্যাট জটিলতা, জনশক্তি রপ্তানি এবং অবকাঠামো উন্নয়ন সহ সবকিছু নিয়ে কথা বলতে চাই দর্শকদের জানাতে চাই। দুজন অত্যন্ত চমৎকার অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। দর্শক, প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, স্পার্ক স্টিল লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে রয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা। আমরা কথা বলতে চাই অর্থনীতি এবং উন্নয়ন নিয়ে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের এই আয়োজনে। প্রথমেই আমরা শুরু করতে চাই ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, আপনাকে দিয়ে। ভ্যাটের একটা জটিলতা চলছে এবং বিনিয়োগ স্থবির হয়ে আছে এবং সাধারণ মানুষের মধ্যে এই ভ্যাটের কারণে কিন্তু একটা নাবিশ্বাস তৈরি হয়েছে, একটা জটিলতা তৈরি হয়েছে। আপনার কাছে বিশ্লেষণ কি? প্রথমে জানাই চ্যানেল এস এর সকল দেশ বিদেশের দর্শক এবং বিশেষ করে লিডারশিপের নবুয়ত ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। ব্যাট আসলে আমরা অনেক দিন ধরে দিচ্ছি এবং কি প্রত্যেক গভর্নমেন্টে বা প্রত্যেক বাজেটে ব্যাট আমাদের বাড়ানো হচ্ছে, কিন্তু আমাদের হঠাৎ করে এই ব্যাট বাড়ানোতে ব্যবসায়ী এবং জনগণের একটা নাবিশ্বাস হবে এবং বাড়তি চাপ আসবে। তো এই মুহূর্তে ব্যাটটা আমাদের না বাড়িয়ে আমাদের সামনে কিন্তু আবার জুন আসতেছে নিয়ারেস্ট, তখন কিন্তু এটা আসবে আবার। তাহলে এই 1 বছর 2 বার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যবসায়িক তো আমরা এমনি চাপে আছি, আমাদের করোনাকালীন চাপ আছে, তারপর ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার চাপ আছে, তারপর সরকার নির্বাচন, প্রেক্ষাপট অনেক কিছু চেঞ্জ হয়েছে। এরপরে আমরা অনেক চাপে আছি। তারপরেও যদি আবার আমাদের এই বেডের বাড়ানো হয়, আমরা পার্সোনালি ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং কি বিনিয়োগ স্থবিরতা আসবে এবং কি সাধারণ জনগণের মানুষের, নিম্ন আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে প্রভাব পড়বে। সে দৃষ্টিকোণ থেকে আমি চাচ্ছি যে আমার অপিনিয়ন থাকবে যে ব্যাটটা যেন না বাড়িয়ে অন্য কোনো ওয়েতে সোর্সিংয়ের জন্য এই ওভারকাম করতে পারে আর কি। কারণ আমাদের দেখেন ডলারের যে উদ্যোগতি ছিল, এখানে আমাদের অলরেডি আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, নিত্য প্রয়োজনীয় জিনিস ডাবল হয়ে গেছে, যেটা 2 বছর আগে কম ছিল আর কি। এরপরে যদি আবার ব্যাট বাড়ানো হয়, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেটের কিন্তু আরও দাম বাড়িয়ে দেবে। তাহলে প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিস এমনকি কনস্ট্রাকশন রিলেটেড যত জিনিসপত্র আছে দাম বেড়ে যাবে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। তাহলে আমাদের যদি ইনকাম সোর্স কমে যায়, আপনার বিনিয়োগ কোথা থেকে আসবো? সেই ক্ষেত্রে আবার বিদেশি বিনিয়োগ স্থবিরতা আসবে। যখন এখানে কস্টিং বেড়ে যাবে, ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে, তখন তো তারা এখানে আমাদের অর্ডার দিবে না। সেহেতু আমাদের ইন্টারন্যাশনালভাবে আমরা কিন্তু পিছিয়ে যাবো আর কি। সেই দৃষ্টিকোণ থেকে আমি আবারও বলে চাচ্ছি যে এখানে আমি যদি 1 কেজি কোনো আইটেমে কিনতে চাই, আপেল কিনতে চাই, সেটা যদি আমি এখন 10% 15% আমি বেড়ে দিই, তাহলে এমনিতেও তো একটা নিত্য গরিব যারা রিক্সা চালায় বা যারা, আমি ছোট করবো না কাউকে, বা যারা নিম্ন আয়ের মানুষ, এনবিআর কিন্তু বলছে যে ভ্যাটের যে বৃদ্ধি করা হয়েছে আসলে সাধারণ মানুষের মধ্যে তেমন প্রভাব পড়বে না। আপনার মূল্যায়নটা কি? আমার দৃষ্টিকোণ থেকে পড়বে। সীমিত আকারের মানুষ কিন্তু এমনিতেই অনেক, আবার যেটা বলতেছি, বেশি প্রভাব পড়বে এই জন্যই কারণ তারা ইনকাম তো বাড়তেছে না। এখন যে রিক্সা ভাড়া দিচ্ছে বা আমি যে হাজিরা দিচ্ছি ওয়ার্কারদের, আমি হুট করে একটা হাজিরা বাড়াতে পারবো না। আমার অর্ডার আসতে হবে, আমার ইনকাম সোর্স বাড়াতে হবে, আপনাদের আমি ওদের হাজিরা বাড়াতে হবে। কিন্তু ওরা তো ফিক্সড স্যালারি পাচ্ছে। এই ফিক্সড স্যালারি দিয়ে কিন্তু তাদের ঘর ভাড়া, খাওয়া, চিকিৎসা, অন্যান্য সব খরচ করতেছে। কিন্তু হঠাৎ করে যদি আবার এখানে একটা বয়েট 5%, 15%, 10% হঠাৎ যেটাই হোক, তাহলে কিন্তু আমাদের কস্টিং জীবনযাত্রার মান বেড়ে যাবে। এটা ব্যবসায়িকভাবে আমরা প্রভাবিত হব এবং জনগণের লাইফস্টাইল প্রভাবিত হবে এবং আমরা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে এবং তারা একটা অনশন জানিয়েছে, তারা একটা বিক্ষোভ করেছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এনবিআর কিন্তু যে বৃদ্ধি করে হয়েছিল ভ্যাটটা কিন্তু কমিয়েছে। আগের যে 5% সেটাই কিন্তু এখন বহাল রেখেছে। সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা গুড নিউজ। বাট এটার পাশাপাশি অন্য অন্য সেক্টরেও আপনার ব্যাট কমাতে হবে। কারণ কনস্ট্রাকশন রিলেটেড, আমি নিজেও স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ করি, আমাদের ফরেন থেকে মালামাল নিয়ে আসতে হয়। এই বৃদ্ধির কারণে আপনার হচ্ছে বিনিয়োগ স্থবিরতা আসবে এই জন্য। কারণ একটা মানুষ যখন একটা স্ট্রাকচারাল কাজ করবে, ফ্যাক্টরি করবে, সেখানে অনেক কিছু রিলেট থাকে, তার মেশিনারিজ থাকে, র মেটেরিয়ালস থাকে, স্ট্রাকচারাল থাকে। সেক্ষেত্রে যদি তার প্রত্যেকটা জায়গায় খরচ বেড়ে যায়, তাহলে তো অবশ্যই সে চিন্তা করবে যে আমি এটাকে করবো না, বা করবো বা না করলে তখন তো স্থবিরতা চলে আসবে অটোমেটিকলি। তখন আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। ধন্যবাদ আপনাকে। আরেকবার আসবো। আমি ফিরতে চাই আপনার কাছে, ফখরুল ইসলাম, আপনার কাছে ফিরতে চাই। আপনি জনশক্তি রফতানি নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, বাইরাকেও আপনি নেতৃত্ব দিয়েছেন। এই বাইরের সাথে বা জনশক্তি রপ্তানি বর্তমানে কি অবস্থায় আছে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। জনশক্তি রপ্তানি আসলে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর
যেখানে আপনি জানেন প্রতি বছর প্রায় 10 থেকে 12 লক্ষ কর্মী, আনএমপ্লয়মেন্ট কর্মী বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আর সেখানে আপনি যে রিমিটেন্স আসছে লাস্ট ইয়ারে আপনি জানেন অলমোস্ট 27 বিলিয়ন রিমিটেন্স বাংলাদেশে আসছে, যা বাংলাদেশের টোটাল অর্থনীতির উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। সেই জায়গাটাতে আমরা এই সেক্টরটাকে মানে যেভাবে মূল্যায়ন করা দরকার সরকারের পক্ষ থেকে সেভাবে আসলে কখনো মূল্যায়িত হয় নাই। আর এরপরে আমরা এই সেক্টরের রিমিটেন্স দিন দিন আরও বৃদ্ধি করারও বিভিন্ন রকমের সুযোগ আছে আমাদের, কিন্তু আনফর্চুনেটলি এই সেক্টরটা কিন্তু এখন আস্তে আস্তে লাস্ট ইয়ার চেয়ে এই বছর কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তার আওতাটা কমে যাচ্ছে। যেমন আপনি যদি বলেন আমরা ট্রেডিশনাল মিডল ইস্টের অনেক কান্ট্রিতে আমরা শ্রমিক পাঠাই, বিশেষ করে আমরা সৌদি আরব পাঠাই। সৌদি আরবের বাজারটা এখনও চালু আছে, কিন্তু ইউই বাজারটা বন্ধ, বাহরাইন বন্ধ, ওমান বন্ধ, আপনার এছাড়া লাস্ট ইয়ার পর্যন্ত মালয়েশিয়া ছিল। মালয়েশিয়া বাজারটাও কারণগুলো কি বন্ধ থাকার কারণগুলো কি? বন্ধ থাকার কারণ হচ্ছে দুই রকমের বিষয়। একটা হচ্ছে তারা তাদের প্রয়োজন পুড়িয়ে গেছে, লোক নিবে না, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে বাংলাদেশ থেকে নেবে না, অন্য অন্য দেশ থেকে তারা নিবে, অথবা বাংলাদেশের সাথে কোনোভাবে তাদের যে রিলেশনশিপের জায়গাটাতে কোনো জায়গায় ঘাটতি হয়েছে, যেমন লাস্ট গভর্নমেন্টের আমলেও এরকম হয়েছে। তো সেই জায়গাটাতে আমরা যদি এই শ্রমবাজারগুলো যদি আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং সাথে সাথে আমি যেটা বলেছি যে মালয়েশিয়া শ্রমবাজারটা আপনি জানেন সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে গেছে, বারবার বন্ধ হচ্ছে। এরপরে দুবাই বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, কাতার বলেন, এই শ্রমবাজারগুলো যদি আমরা মুক্ত করতে পারি, এবং পাশাপাশি যদি আমরা ইউরোপের শ্রমবাজারটাকে আমরা ভালোভাবে আমরা নিতে পারি, সেখানে প্রচুর লোক এখন যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাট দেখা গেল যে সেখানে আমাদের ইউরোপের যেসব দেশগুলো শ্রমিক নেই, তাদের অনেক দেশেরই কিন্তু বাংলাদেশে এমবাসি নাই, অথবা তাদের কনসুলেট সেকশন নাই। দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হয়, ইন্ডিয়া যেতে হয়, আমাদের কর্মীদেরকে ইন্ডিয়া পাঠাতে হয়। ইন্ডিয়া পাঠানোর জন্য ইন্ডিয়ার ভিসা জটিলতা আছে এখন। এরপরে ইন্ডিয়াতে যাওয়ার পরে তারা সেভাবে মানে স্যাটিসফ্যাক্টরি ভিসাগুলো তারা সেভাবে পায় না, পার্সেন্টেজ খুবই কম, যার ফলে আমরা ইউরোপে শ্রমবাজারে কর্মী পাঠানোটা আমাদের জন্য এখন খুব কঠিন হয়ে গেছে। আর ইদানিং আমাদের সাথে যে কূটনৈতিক যে রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে, সেখানে আরও একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হচ্ছে। তো আমরা মনে করি তাদের যেসব দেশগুলো শ্রমবাজার আছে এবং বাংলাদেশ থেকে শ্রমের যে চাহিদাটা আছে, সেটা যদি ওইসব দেশগুলোর এমবেসি অথবা কনসুলেট সেকশন যদি বাংলাদেশে করা যায়, এবং অথবা একেবারে ফার্স্ট বেসিসে দ্রুত যদি বিএফএস এর মাধ্যমেও যদি আমরা ভিসাগুলো করতে পারি, তাহলে আমাদের এই শ্রমবাজারে কিন্তু কমে যাওয়ার সংখ্যা বেড়ে যাবে। আরেকবার আসবো আপনার কাছে, আমি একটু ফিরতে চাই আপনার কাছে। আপনি অর্থনীতি উন্নয়ন নিয়ে কাজ করছেন, আপনার যে সেক্টরটা স্ট্রাকচারাল স্টিল নিয়ে কাজ করছেন, আপনার কাছেই মনে হয় বর্তমান এই আপনার যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরের অবস্থা কেমন এবং সম্ভাবনা কেমন? আমি যে সেক্টর নিয়ে কাজ করতেছি সম্ভাবনা অনেক অন্য অন্য সেক্টর থেকে এটা আপকামিং একদম গ্রুপ একটা সেক্টর, প্রিফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার। সেই সুবাদ থেকেই আমার এই বিজনেস আসা, কারণ এটা তো আপনার স্ট্রাকচারাল অনেক কস্টিং ইফেক্টিভ, সেটা আমি বরাবরই সবসময় বলি। ভূমিকম্প সহনশীল, পরিবেশ বান্ধব, সব কিছু মিলাই এটার সেক্টর আপকামিং 2015 পর্যন্ত আমি আগেও বলেছি। তা আমাদের এখন দক্ষ জনশক্তির একটা ব্যাপার এখানে আসছে, ভাইমা যেটা বললো আর কি। তো এখানে আসলে মানুষ বিদেশে না দেওয়ার এখন যে কমে গেছে, এটা দক্ষ জনশক্তির বলে কমে গেছে। আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে কারিগরি শিক্ষার মাধ্যমে। আমাদের জনশক্তি যখন কারিগরি শিক্ষার মাধ্যমে রূপান্তর হবে, তখন কিন্তু আমাদের দেশ থেকে আরও চাহিদা বাড়বে, কারণ আমাদের লেবার যাচ্ছে বা অন্য অন্য কাজ যাচ্ছে, কিন্তু আমাদের দক্ষ ওয়েল্ডার, দক্ষ টেকনিশিয়ান, এগুলো এই শিক্ষা যদি আমরা প্রত্যেক দ্বারগোড়া পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জনশক্তি কিন্তু আরও বাড়বে, এবং কি জনশক্তি যখন বিদেশে আরও বাড়বে, আমাদের রেমিটেন্স আরও বাড়বে। তো এই দিকটা আমি নজর দিতে বলবো আমাদের যারা এটা নিয়ে কাজ করতেছে, বাইরে কাজ করতেছে, যে আমাদের কীভাবে কারিগরি শিক্ষাকে বা আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করে, বা ডিপ্লোমা কোর্স আছে, 3 মাসের 6 মাসের কোর্স আছে ট্রেনিং সেন্টারের মাধ্যমে, তাদেরকে শিক্ষা করে সার্টিফিকেটের মাধ্যমে দেশে বাড়ি পাঠালে দেশে সুনাম অর্জন হবে, এবং কি আমাদের দেশে আরও রিজার্ভ আসবে, এবং কি আমাদের দেশে আরও উন্নতি দেখা যাবে। এই বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। এই যে বিষয়টা যুক্ত করলেন যে আসলে দক্ষ জনশক্তির কথা বললেন, আরেকটা আমি আপনার সাথে যুক্ত করতে চাই, জনশক্তি পাঠানোর খাতকে সিন্ডিকেট মুক্ত করার দাবি বরাবরই জানিয়েছেন বাইরা। আপনি তো এটার সাথে যুক্ত ছিলেন, আপনার কাছে কি মনে হয় সিন্ডিকেটটা আসলে কিভাবে হয়? না, সিন্ডিকেটটা হচ্ছে বিশেষ কোনো দেশে বিশেষ কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা সরকারকে ব্যবহার করে এটা করেছে। যেমন লাস্ট গভর্নমেন্টের আমলে আপনি দেখেন মালয়েশিয়াতে সিন্ডিকেট হয়েছে, এর আগে 16-17 হয়েছে, আবার 21-22-23 হয়েছে। সেটা কিভাবে হয়েছে? আপনার যেমন মালয়েশিয়াতে আমরা দেখেছি
মালয়েশিয়ান সরকারকে বোঝানো হয়েছে যে বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়, আমরাও সিন্ডিকেট চাই, আর বাংলাদেশকে বুঝাইছে যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট চায়। এভাবে প্রক্রিয়া করে সরকারের ঊর্ধ্বতন লোকদেরকে ব্যবহার করে, আপনি জানেন লাস্ট সিন্ডিকেটে মালয়েশিয়া সিন্ডিকেটে বেশ কয়েকজন এমপি মন্ত্রীরা জড়িত ছিল এবং তাদেরকে এই সিন্ডিকেটের মাধ্যমেই কর্মীরা যাওয়া লাগতো এবং সুনির্দিষ্ট কিছু লাইসেন্স তারা তাদের সুবিধা মতো লোকদেরকে বাছাই করেছে এবং বাছাই করে তাদের মাধ্যমে কর্মীগুলো যেতে হবে ম্যান্ডেটরিভাবে। তো তাদের মাধ্যমে গিয়ে বাধ্যতামূলকভাবে তাদেরকে একটা, যেমন লাস্ট সিন্ডিকেটে প্রায় 1.5 লক্ষ টাকা করে তাদেরকে প্রত্যেক কর্মী অতিরিক্ত দিতে হয়েছিল, যেটা 4,76,000 কর্মী গিয়েছে। এটা কি শুধু বাংলাদেশের জন্য না অন্যান্য দেশের ক্ষেত্রে একই অবস্থা? এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। আমরা যদি মালয়েশিয়ার বিষয়টা নিয়ে আসি, সেখানে দেখেন আপনি 15টা দেশ থেকে তারা কর্মী নেয়, তার মধ্যে বাংলাদেশ একজন। তো বাংলাদেশের ক্ষেত্রে শুধু এই সিন্ডিকেট প্রথাটা আছে, অন্য কোনো দেশে নাই। কিন্তু আমাদের প্রতিবেশী কান্ট্রি যে নেপাল, তাদেরও কিন্তু এই সিন্ডিকেট নাই, তাদেরকে কিন্তু অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না। তো এখানে শুধু প্রত্যেকটা কর্মীর জন্য 1.5 লক্ষ টাকা করে অতিরিক্ত টাকা চাঁদা দিতে হয়েছিল এই লাস্ট সিন্ডিকেটের আমলে। সেখানে কি পরিমাণ, কত হাজার কোটি টাকা সেখানে মানে জালিয়াতি হয়েছে আপনি চিন্তা করেন। আমি একটু জানতে চাই, এই সিন্ডিকেট যে সমস্যাগুলো আছে, এটা কি 5 তারিখের পরে, 5 আগস্টের পরে কি আসলে পরিবর্তন হয়েছে কিনা? এখনো আমরা মনে করি না যে পরিবর্তন হয়েছে, বরং তারা আবারও ওই যে নতুন করে সিন্ডিকেট করার একটা প্রায় তারা কিন্তু করছে। আগে এক ধরনের ব্যক্তি ছিল, এখন নতুন করে কিছু ব্যক্তিকে তারা সামনে রেখে তারা ব্যাকে থেকে ঠিকই তারা আবার নতুন করে সিন্ডিকেট করার অপপ্রয়াস, তারা অপতৎপরতা কিন্তু চালিয়েছে। আমরা কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলন আমরা করেছি এবং সেখানে কিন্তু আমরা খুব স্ট্রংলি বলেছি যে এই যে সিন্ডিকেট আগের ফেসিবাদী সরকারের আমলে হয়েছিল, এখন বর্তমান গভর্নমেন্টও যদি সেই একই সিন্ডিকেট করে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেসিবাদী গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট? কোনো পার্থক্য থাকলো না তো। সেই তারা কর্মীদেরকে জিম্মি করে, আপনার 2,500 রিক্রুটমেন্ট এজেন্সি আছে, তাদের মধ্যে থেকে মাত্র 5% রিক্রুটমেন্ট এজেন্সি কাজ করতে পেরেছে। সেখানে একটা বড় বৈষম্যের শিকার হয়েছে সবাই। ওই একই দ্বারা একই স্টাইল যদি আবারও সিন্ডিকেট হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের সুনাম নষ্ট হবে, কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, তারা বেশি পয়সায় যেতে হচ্ছে এবং এই সেক্টরে যারা কাজ করে তারা বৈষম্যের একটা শিকার হচ্ছে এবং হতাশার শিকার হচ্ছে। এবং এখন এই মুহূর্তে আমাদের এই সেক্টরে সিন্ডিকেটটা বন্ধ করা প্রত্যেকটা শ্রমিকের দাবি, বিদেশগামী কর্মীদের দাবি এবং এই সেক্টরে কাজ করে সকলের দাবি, প্রাণের দাবি। আমরা আরো কথা বলবো, একটু যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন, কথা বলছি জনশক্তি রপ্তানি নিয়ে। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত জানাচ্ছি লিডারশিপের এই আয়োজনে। আপনি তরুণ একজন উদ্যোক্তা, একজন অনুকরণীয় মানুষ, আপনি একজন সফল মানুষ। আপনার কাছে কি মনে হয় যে আমরা জনশক্তি রফতানির কথা বলছি, দক্ষ জনশক্তি যদি রফতানি করতে পারে, আসলে গোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে? আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি আপনার সাথে আমি একমত। কারণ জনগণকে জনশক্তি, জনবলকে শক্তি, এই স্লোগানকে সামনে রেখে যদি আমরা কাজ করতে পারি, আমরা উন্নয়নের যে রোল মডেল হিসেবে আমাদের বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা জনশক্তিকে যদি শক্তি রূপান্তর না করতে পারি, তাহলে আমাদের এমন হয় না যে এটা একটা বাধাগ্রস্ত হবে আর কি। এটাকে জনগণকে ইন প্র্যাকটিক্যাল হ্যান্ডসে কাজ করাতে হবে, তাকে ইন প্র্যাকটিক্যালে তৈরি করে আমাদের দেশে বাইরে চেয়ে যায়, তাহলে তারা ভালো ইনকাম সোর্স করবে, আমাদের দেশে রিজার্ভ আসবে, আমাদের দেশ রিজার্ভ ভালো হবে, আমাদের জীবনযাত্রার মান ভালো হবে, এমনকি আমাদের দেশ আরো উন্নয়নশীল হবে। বাংলাদেশের বড় একটা আয়ের খাত হচ্ছে রেমিটেন্স। যারা প্রবাসে যাচ্ছে তারা তো দেশের চাকাকে সচল করছে। হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। এই কারণ জনশক্তি রূপান্তরে আমাদের যখন দেশের বাইরে কাজ করবে, তারা রেমিটেন্স নিয়ে আসবে, আমার রিজার্ভ বাড়বে, আমাদের জীবনযাত্রার মান বাড়বে, তার ফ্যামিলি আপগ্রেড হবে, তার ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাবে, তাহলে আমাদের জীবন মান উন্নত হবে এবং দেশ উন্নত হবে। আমরা চাই যে দক্ষ জনশক্তি রূপান্তরের মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং দেশের উন্নয়নের চালিকা শক্তি আরো সমৃদ্ধ হোক। নিশ্চয়ই আপনার কাছে ফিরতে চাই। আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির দায়িত্বে আপনি ছিলেন, আগামীতে নিশ্চয়ই আসবেন, আপনি নেতৃত্ব দেবেন। আপনার পরিকল্পনা বাইরাকে নিয়ে আগামী দিনের ভাবনা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং এই দেশটাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য বিদেশে যে আমাদের শ্রমশক্তি কাজ করছে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা কাজ করছে, এই রেমিটেন্স যোদ্ধাদের কারিগর হলো যারা রিক্রুটমেন্ট এজেন্সি যারা পাঠায় তারা।
তো এই সেক্টরের এই সেক্টরের যে আমাদের যে অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে বায়রা। তো বায়রাই এই সেক্টরটাকে কিভাবে আরো চমৎকার করে, সুন্দর করে, আরো যুগোপযোগী করে বায়রাকে তৈরি করতে হবে, সেই জায়গাটাতে আমাদের যে সেক্টরের যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলোকে প্রথমত আমাদের আইডেন্টিফাই করতে হবে, আমাদের কি কি প্রবলেম আছে, এবং আইডেন্টিফাই করে ক্রমান্বয়ে এগুলি সলিউশন করা। বিশেষ করে দেখেন আমাদের এই সেক্টরের এত বড় অবদান, এই অবদানের কিন্তু স্বীকৃতি নাই। কিন্তু আপনি খুব বড় করে বলা হচ্ছে $27 বিলিয়ন আসছে, কিন্তু এই $27 বিলিয়ন যে সেক্টরে আসছে সেই সেক্টরের জন্য গভর্নমেন্টের অবদান কি? এই সেক্টরে যারা কাজ করছে তাদের জন্য গভর্নমেন্টের অবদান কি? এই সেক্টরে যারা রিমিটেন্স যোদ্ধা তাদের জন্য অবদান কি? আসলে খুব একটা কিছু নাই। তো সেই জায়গাটাতে এটার স্বীকৃতি আদায় করা হচ্ছে আমাদের একটা অন্যতম কাজ হওয়া উচিত আমি মনে করি। এবং আমাদের এই সেক্টরের ইমেজটা বৃদ্ধি করতে হবে যে এখানে আমরা ভালো কাজ করছি, আমরা আনএমপ্লয়মেন্ট, দেশের এই বেকার জনগোষ্ঠীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছি, তার ফ্যামিলির উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। সেই ইমেজটা আমাদের আসলে নিজেদের মধ্যে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূরীভূত করে আমাদের ইমেজটাকে বৃদ্ধি করতে হবে। আপনার মাইগ্রেশন কস্টটা কিন্তু আমাদের সকলেরই একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে, মাইগ্রেশন কস্টটা বেশি। এই মাইগ্রেশন কস্টটাকে কমানো আমাদের একটা অন্যতম কাজ হতে পারে। আপনার এই সেক্টরে খুবই একটা অরাজকতা চলছে লাস্ট গভর্নমেন্টের আমলে, ফেসিবাদী আমলে অরাজকতা, অনিয়ম, দুর্নীতি হয়েছে এই সেক্টরে, যেটাকে আমরা সিন্ডিকেট বলেছি। এই সিন্ডিকেটকে মুক্ত করে সকল আমাদের বায়রার যারা সদস্য, যারা প্রত্যেকেই তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তার ক্যাপাসিটির ভিত্তিতে যেন সে বিদেশে শ্রমিক পাঠাইতে পারে। আপনাদের বাইরেতে কতগুলো এজেন্সি রয়েছে? আমাদের অলমোস্ট এই মুহূর্তে বায়রা সদস্য 2320 জন। এছাড়াও বায়রা সদস্যের বাইরেও কিছু রিক্রুটমেন্ট এজেন্সি আছে, অলমোস্ট 2500 রিক্রুটমেন্ট এজেন্সি আছে। তো সেখানে আমরা মনে করি যে আমাদের দক্ষ কর্মী তৈরি করতে হবে। দক্ষ কর্মী যদি তৈরি করি, দক্ষ কর্মী বিদেশে যেতে পয়সা কম লাগে এবং যাওয়ার পর তারা প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবং তারা কিন্তু সেখানে আবার তাদের স্যালারি স্ট্রাকচারও কিন্তু বেশি থাকে। তো সেখানে আমাদের রিমিটেন্স বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা দক্ষ কর্মী তৈরি করি। বিশেষ করে বায়রা একটা ইন্টারন্যাশনাল মানের একটা ট্রেনিং সেন্টার অলমোস্ট ডান, সেটাকে আমরা কার্যকরী পদক্ষেপ আমরা নেব, নিয়ে সেখানে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য আমরা কাজ করব। এবং এই সেক্টরটাকে একটা স্থিতিশীল করে আপনার এই নতুন নতুন শ্রমবাজার আমাদের বৃদ্ধি করতে হবে। এক্সিস্টিং যেসব ট্র্যাডিশনাল শ্রমবাজারগুলো আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক এখনো বন্ধ আছে, সেগুলোকে আমাদের আবার উন্মুক্ত করতে হবে। সাথে সাথে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে যেখানে শ্রমবাজারের চাহিদা আছে, জাপান বলেন, কোরিয়া বলেন, সেই জায়গাগুলোতে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের এই একটা রিসার্চ টিম করতে হবে। সেই টিম অনুযায়ী তাদের কোথায়, কোন জায়গায়, কোন ধরনের, কোন ক্যাটাগরির লোক দরকার, সেভাবে ওই রিসার্চ টিমের রেজাল্টের উপরে বেসিস করে আমাদের কিন্তু কর্মী তৈরি করতে হবে, দক্ষ কর্মী তৈরি করতে হবে। আমরা ইনশাল্লাহ এই সেক্টরে দেশের উন্নয়নের জন্য, এই সেক্টরের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই এবং আমরা আশা করি সুশৃঙ্খল একটা বড় অবদান দেশের জন্য আমরা একটা বড় অবদান রাখতে চাই। নিশ্চয়ই আপনার কাছে একটু ফিরতে চাই। দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বৈষম্যহীন একটা সমাজ আমরা চাই, রাষ্ট্র চাই। জুলাই আগস্টের বিপ্লব থেকেও আমরা সেই বার্তা পেয়েছি। আপনার কাছে কি মনে হয়, বা আপনার বিশ্লেষণ কি, আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হবে যে আমরা যে বৈষম্য নিয়ে কাজ করে, বৈষম্য বিরোধী আমরা যেটা বলতে চাচ্ছি, সেই কোনো বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে আমাদের সবাইকে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কাজ করতে হবে, আমাদের সেক্টর থেকে কাজ করতে হবে, কারিগরি শিক্ষাকে সামনে নিয়ে আসতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। আশা করি আমরা ভবিষ্যতে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং উন্নয়ন রোল মডেল হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে, আমার এই প্রত্যাশাই করি। আপনার কাছে একটু ফিরতে চাই বা কথা বলতে চাই যে টিকিটের একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় টিকিটের দাম 40-50% বেড়ে গেছে। এটাও কি সিন্ডিকেটের মধ্যে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ইদানিং আমাদের এয়ার টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক আমাদের যেসব শ্রমিকরা যায় তাদের ক্ষেত্রে অনেক বেশি বেড়ে গেছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ে বসেছি, আমাদের মাননীয় সচিব মহোদয় সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা ছিলেন, এয়ারলাইন্সগুলো ছিলেন। তো সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিও ছিলেন। এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং এটা খুবই উদ্বেগের বিষয়। যেখানে আমাদের রিয়াদ, জেদ্দা বা দাম্মাম যেখানে যেতে 30 থেকে 40,000 টাকা বা 45,000 টাকা লাগতো, সেখানে এখন 80,000, 90,000 টাকা টিকিট পাওয়া যাচ্ছে না। যেই গরিব শ্রমিকেরা বিদেশে গিয়ে তাদের মাথার গাম পায়ে ফেলে তারা কষ্টার্জিত টাকা বাংলাদেশে পাঠাচ্ছে, রিমিটেন্স পাঠাচ্ছে, দেশ উন্নয়ন হচ্ছে, সেই জায়গাটাতে তাদের এই যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং তাদের ক্ষেত্রে এই টিকিটের ক্ষেত্রে বারবারই এই জিনিসটা আসছে এবং অস্বাভাবিকভাবে টিকিটের দাম বাড়ছে।
এবং এখানে এক ধরনের কালোবাজারি হচ্ছে, এখানে এক ধরনের সিন্ডিকেট হচ্ছে, এবং কিছু কিছু গুটি আটাবের মেম্বার প্রায় 4,500। সেখানে দেখা গেল যে মাত্র 20-25টা ট্রাভেল এজেন্সির মাঝে 70 থেকে 80% টিকিট তারাই সেল করে, যার ফলে তাদের মধ্যে একটা মজুদদারি তৈরি করে। তারা উইদাউট পাসপোর্ট নাম্বার ছাড়াই তারা একসাথে গ্রুপগুলো নিয়ে তারপরে আস্তে আস্তে টিকিটের দাম বৃদ্ধি করে তারা বিক্রি করছে। সেখানে আমাদের এয়ারলাইন্সগুলো এবং কিছু ট্রাভেল এজেন্সি তারা যৌথভাবে এই কাজটা তারা অসৎ উপায় অবলম্বন করে তারা করছে। আমরা খুব শক্তভাবে বলেছি যে আমাদের এখানে মিনিমাম ফেয়ার এবং ম্যাক্সিমাম ফেয়ার কি হবে, দ্যাট শুড বি ডিফাইন, এবং এটা আমাদের সিভিল এভিয়েশন অথরিটি এটাকে ঠিক করে দিতে হবে। প্লাস আমাদের যারা বিদেশগামী শ্রমিক যারা আছে তাদের জন্য একটা লেবার ফেয়ার করতে হবে, যেন তারা কম খরচে না বিদেশ যেন যেতে পারে। সেই জায়গাটাতে আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্ট এ ব্যাপারে প্রপার ইনিশিয়েটিভ নেবে, যাতে টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসে। নিশ্চয়ই আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি জনশক্তি রপ্তানির সাথে দক্ষ জনশক্তির কথা বলছিলেন, আপনি যেও একজন হচ্ছে দক্ষ মানুষ, দক্ষ কর্মী। আপনার কাছে মনে হয় দক্ষ জনশক্তি যদি তৈরি করা যায় তাহলে তো অবশ্যই আমাদের রেমিটেন্সটা একটু বাড়বে বলে আমাদের বিশ্বাস। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি মনে করতেছি যে দক্ষ জনশক্তি যদি আমাদের বিদেশে রপ্তানি করতে পারি, আমার বিদেশে যায়, তাহলে স্যালারি, আমার ভাই একটু আগে বলেছে, তার মান, তার ক্যাটাগরি সব আপ লেভেল থাকবে। দক্ষ হয়ে যে সে যদি ওখানে যায়, তার স্যালারি বাড়বে, দক্ষতা বাড়বে, এবং বাংলাদেশে ইমেজ ভালো হবে। তারা যদি অন্য আপনার যে সেক্টরে কাজ করছেন, আপনার সেক্টরে যদি দক্ষ করে বিদেশে যাওয়া যায়, সেই সুযোগটা ডেফিনেটলি আছে। কারণ দেশের বাইরে কিন্তু আমাদের স্টিল স্ট্রাকচার দেশের বাইরে আরো বেশি জনপ্রিয়, এমনকি ওইখানকার 90% মানে ইনফ্রাস্ট্রাকচার স্টিল স্ট্রাকচারের উপরে হয় আর কি। সেখানে যদি আমাদের এখানে আসে বা আরো বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, এখান থেকে দক্ষ হয়ে কেউ যদি অভিজ্ঞতা অর্জন করে সার্টিফিকেটের মাধ্যমে ট্রেনিং সেন্টার এবং কি আইএসও সনদপ্রাপ্ত কাজ করে তারা যদি দেশের বাইরে যায়, তাহলে তাদের মান বাড়বে, স্যালারি বাড়বে, তাদের আমাদের দেশের সুনাম এবং আমাদের রেমিটেন্স সবকিছু আমাদের বৃদ্ধি পাবে। এতে দেশ সমৃদ্ধ হবে, আমাদের দেশের সুনাম বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আপনার কাছে ফিরতে চাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যুক্ত করবেন যে আসলে আপনার সামনের পরিকল্পনা কি, বা বাইরেকে নিয়ে আপনার ভাবনার কথা কি, এবং দেশকে আসলে আপনি কোন জায়গায় দেখতে চান? আমাদের এই দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম এখন সাবিকাঠি হচ্ছে, এবং প্রধান সাবিকাঠি বলতে হবে, আপনি যদিও বলে হয় গার্মেন্টসের পরে, কিন্তু আমি মনে করি এখানে প্রধান সাবিকাঠি হচ্ছে ফরেন রিমিটেন্স, যেটার উপরে আমাদের দেশ এখন দাঁড়িয়ে আছে। সেই জায়গাটাতে আমরা এই সেক্টরটাকে আমাদের বিদেশে শ্রমিক যে এখন যে আমরা মোর দেন 1 মিলিয়ন পাঠাচ্ছি, সেখানে আমরা এটা 2 মিলিয়নে আমরা করতে পারি কিনা, বেশি শ্রম শক্তি আমাদের বিদেশে পাঠানোর সংখ্যাটা বৃদ্ধি করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে যে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, সেই স্কিল যুগোপযোগী করে চাহিদা মোতাবেক স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে, সরকারি এবং বেসরকারিভাবে করে আমাদেরকে বিদেশে পাঠানোর জন্য আমাদের ওই স্কিল জায়গাগুলো দখল করতে হবে। তৃতীয়ত হলো আমরা এই সেক্টরে কোনো প্রকার সিন্ডিকেশন আর চাই না, ওপেন মার্কেট যেন থাকে। এরপরে চতুর্থত হলো আমরা এই সেক্টরে নতুন নতুন যে মার্কেটগুলো আমরা তৈরি করতে চাই। যেমন ইন্ডিয়া দেখেন অনেক দেশে কর্মী পাঠায়, নেপাল অনেক দেশে কর্মী পাঠাইতে পারে, কিন্তু আমাদের ডেস্টিনেশনটা হলো লিমিটেড। আমরা এখানে অনেক বেশি কর্মী যেন পাঠাইতে পারি, এবং এখানে আমরা চাই আমাদের গভর্নমেন্টের আমাদের যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় এটাকে এই টপ প্রায়োরিটি দিয়ে, সরকারও টপ প্রায়োরিটি দিয়ে এই সেক্টরকে কিভাবে আরো বৃদ্ধি করা যায়, ইমেজটাকেও কিভাবে আমরা বৃদ্ধি করে এই সেক্টরে আরো বিভিন্ন সিন্ডিকেটটা ভেঙে আমরা বিভিন্ন জায়গায় কিভাবে শ্রমিক অনেক বেশি পাঠাইতে পারি, অনেক বেশি ক্যাটাগরির শ্রমিক আমরা পাঠাইতে পারি, সেই বিষয়গুলো আমাদের কাজ করতে হবে। আমাদের মাইগ্রেশন কস্টটা কিভাবে একদম রিডিউস করা যায়, খুব কম খরচে আমরা বেশি কর্মী বিদেশে পাঠাইতে পারি, সেই বিষয়টা আমাদের আসলে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি যদি যুক্ত করতে চান একদম শেষ পর্যায়ে 10 সেকেন্ডের মধ্যে। আমি যুক্ত করতে চাচ্ছি যে আমরা বেশি বেশি করে ব্যবসায়ীগুলো স্টিল স্ট্রাকচার করবেন, দক্ষ জনগণ হবে, দক্ষ কর্মী হবে, এখান থেকে তারা কাজ শিখে দেশের বাইরে যাবে, বেশি বেশি টাকা ইনকাম করবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে, এমনকি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, এই আমার প্রত্যাশা। আপনাদের দুজনকে এই আয়োজনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দক্ষ হয়ে বিদেশ যাই, আয় সম্মান দুটোই পাই। দর্শক, এমনই একটা প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।